যে কোনো এক্সামের জন্যই কিন্তু তার বিগত বছরের প্রশ্নপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা জানি যে বিগত বছরের প্রশ্ন রিলেটেড প্রশ্নই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে বারবার আসে। সেই জন্য আজকে আমরা কি করব, আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল 2023 সালের যে প্রিলিমিনারি যে প্রশ্নপত্রগুলো হয়েছিল সেখান থেকে 10টা প্রশ্ন বিস্তারিতভাবে জেনে নেব। বোঝা গেল? তাই বলছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো, ক্লাসটা করে নাও, করে নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, সেখানে গিয়ে পিডিএফটা নিয়ে আরেকবার রিভিশন করে নেবে, কেমন? দেখো আজকের প্রথম প্রশ্নটা আমরা কি দেখছি, যে বলছে যে পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল। কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি 2023-এর প্রশ্ন কিন্তু আলোচনা করছি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, যে পিটের ভারত শাসন আইন 1784 সালে পাশ হয়েছিল। এবার আমরা দেখব কি, যে ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত গুরুত্বপূর্ণ কিছু আইনগুলো দেখে নেব। যেমন রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন কত সালে পাশ হয়, 1773 সালে। মাথায় রাখবে যে রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে পাশ হয়েছিল। আচ্ছা, এই আইন অনুযায়ী ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর, মানে বাংলার প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। তিনি কোন আইন দ্বারা নিযুক্ত হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী। তার সাথে মাথায় রাখবে যে রেগুলেটিং অ্যাক্ট 1773, এই রেগুলেটিং অ্যাক্ট বা আইন অনুযায়ী কলকাতায় একটি সুপ্রিম কোর্ট তৈরি করেছিল। মাথায় রাখবে। তাহলে পরীক্ষায় এমন প্রশ্ন আসতেই পারে যে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল নিম্নের কোন আইনের দ্বারা? অপশনে রেগুলেটিং অ্যাক্ট থাকলে সেটা সঠিক উত্তর করে দিয়ে চলে আসবে। বোঝা গেল? আচ্ছা দেখো, পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে পিটের ভারত শাসন আইন। তাহলে পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়? 1784 সালে পিটের ভারত শাসন আইন পাশ হয়। এই আইন অনুযায়ী 6 জন সদস্য দ্বারা বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। এটাই আমাদের আজকের প্রশ্ন, যে পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়? 1784-তে। এবার মনে রাখবে যে এই আইন দ্বারা 6 জন সদস্য, মানে এই আইন অনুযায়ী 6 জন সদস্য দ্বারা বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল। কি গঠিত হয়েছিল? বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল। বা দেখে নাও যে 1793 সালে, গুরুত্বপূর্ণ 1793 সালটা, যে 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার, উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। দেখো এই যে এখানে লেখা রয়েছে না 10 সালা বন্দোবস্ত, মনে রাখবে যে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্তর অবসান ঘটিয়েই তিনি কিন্তু 1793 সালে বাংলা, বিহার, উড়িষ্যায় তোমার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তারপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ সাল, যে 1820 সালে আলেকজান্ডার রিড এবং স্যার টমাস মুনরো, এই দুজনা ব্যক্তি কী করেছিল? দক্ষিণ ভারতে রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তন করেছিল। তাহলে রায়তওয়ারি ব্যবস্থা কবে প্রবর্তিত হয়? 1820 সালে। কার দ্বারা? আলেকজান্ডার রিড এবং স্যার টমাস মুনরোর দ্বারা। চলো পরের প্রশ্নটা দেখো, সতীদাহ প্রথা নিবারণ আইন। কি বললাম? সতীদাহ প্রথা নিবারণ আইন কত সালে পাশ হয়? 1829 সালে সতীদাহ প্রথা নিবারণ আইনটা পাশ হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের দ্বারা। কার দ্বারা? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের দ্বারা। মনে রাখবে যে সমাজ সংস্কারক, কি বললাম? সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এই সতী প্রথা বিলোপের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কোন সমাজ সংস্কারক সতীদাহ প্রথা বিলোপের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন? রাজা রামমোহন রায়। মাথায় রাখবে। আর সেই কারণেই মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিল। এই যে রামমোহন রায়কে রাজা উপাধি কে দেয়? দ্বিতীয় আকবর। মাথায় রাখবে। চলো পরের পয়েন্টে দেখো, যে চ্যাটার অ্যাক্ট। কি বলছে? চ্যাটার অ্যাক্ট কবে? কত? 1833-এর চ্যাটার অ্যাক্ট। মনে রাখবে 1833-এর চ্যাটার অ্যাক্ট, এই আইন অনুযায়ী বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেলে পরিণত করা হয়েছিল। তাহলে পরীক্ষায় আসবে এরকম প্রশ্ন, যে নিম্নের কোন আইনের দ্বারা বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে আর কি জেনারেলে পরিণত করা হয়? সেটা হচ্ছে চ্যাটার অ্যাক্ট 1833 অনুযায়ী। মাথায় রাখবে প্রথম ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। বোঝা গেল? চলে আসি বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? বিধবা বিবাহ আইনটা পাশ হয়েছিল 1856 সালে। এই আইনের খসড়া তৈরি করেছিলেন কে? মনে রাখবে বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি। আর মাথায় রাখবে যে 1856 সালে 25শে জুলাই লর্ড ক্যানিং এই আইনটা পাশ করেছিলেন। তাহলে বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? 1856 সালে 25শে জুলাই লর্ড ক্যানিংয়ের দ্বারা আইনটি পাশ হয়েছিল, কিন্তু এই বিধবা বিবাহ আইনের খসড়াটা তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি। মাথায় রাখবে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন
মানে বিধবা বিবাহ প্রচারের জন্য আর কি সাথে আর কি যুক্ত ছিলেন। তাহলে এখানে মাথায় রাখবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ প্রচলনের সঙ্গে যুক্ত ছিলেন। কেমন? চলো আচ্ছা, তার সাথে এবার দেখে নাও ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইভাবে বিস্তারিত আমরা পড়ে নেব বস। তোমাকে তো আমি বলছি যে 21টা দিন তুমি শুধু আমার সঙ্গে থাকো। জিকে, ম্যাথ, জিআই এই 3টে সাবজেক্ট আমি তোমাকে একদম জল করে একদম মানে এমনভাবে প্রিপারেশন করিয়ে দেবো। আমার টার্গেট কি? আমার টার্গেট 75টা নাম্বার। দেখো কলকাতা পুলিশে, এই কলকাতা বলছি কেন, তোমার হচ্ছে ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটাই পরীক্ষা হচ্ছে 85 নাম্বারের, ইংরাজিতে থাকছে 10, আর বাকিগুলো মানে 3টে সাবজেক্ট জিকে, জিআই আর ম্যাথ মিলিয়ে থাকছে তোমার হচ্ছে 75। সেই 75-এর মধ্যে 65 নাম্বার আমি তুলে দেবো, গ্যারান্টি দিয়ে বলছি। ইংলিশের জন্য আমি ইংলিশের ক্লাস আমি করাবো না, তুমি একটা ভালো টিচার দেখে নিও, অথবা আমি একটা ভালো টিচার তোমাকে বলে দেবো, মানে অনলাইনে তুমি ফলো করতে পারো তার চ্যানেলকে, যে আর কি খুব সহজেই ইংরেজিগুলো শেখাচ্ছে, আমি দেখেছি, আমি সেটা পরে একসময় বলে দেবো। তাহলে এখানে তুমি দেখো যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, কী বললাম? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা 1878 সালে লর্ড রিপন দ্বারা পাস হয়। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়? 1878 সালে। কার দ্বারা? লর্ড লিটনের দ্বারা, মাথায় রাখবে। আর এই আইনটি, এই যে ভার্নাকুলার প্রেস আইনটি 1882 সালে বাতিল করা হয়েছিল। কার দ্বারা? লর্ড রিপনের দ্বারা, মনে রাখবে, ভালো করে বোঝো। 1878 সালে লর্ড লিটন আইনটি পাশ করে, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে এই আইনটি, আর 1882 সালে লর্ড রিপন আইনটি বাতিল করে দেয়। ঠিক আছে, চলে আসি পরেরটা, দেখো ইলবার্ট বিল। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে 1883 সালে লর্ড রিপন এই ইলবার্ট বিল আইনটি পাশ করেছিল। তাহলে ইলবার্ট বিল আইন কে পাশ করে? লর্ড রিপন। কত সালে পাশ হয় আইনটি? 1883 সালে আইনটি পাশ হয়েছিল। আর এই আইনটির দ্বারা ভারতীয় ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি মামলায় তোমার হচ্ছে ইউরোপীয়দের বিচার করতে পারবে, এমন বলা হয়েছিল। কি বললাম? ইলবার্ট বিল আইনের দ্বারা ভারতীয় ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি মামলায় ইউরোপীয়দের বিচার করতে পারবে, এটা বলা হয়েছিল। চলে আসি মরলে মিন্টো সংস্কার আইন কত সালে পাশ হয়েছিল? 1909 সালে। আচ্ছা, মরলে মিন্টো সংস্কার আইনের ভারত সচিব কে ছিল? লর্ড মরলে। আর তখন ভাইসরয় ছিল লর্ড মিন্টো। কেমন? বোঝা গেল? তারপরে দেখো গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট, রাওলাট অ্যাক্ট। কি বললাম? রাওলাট অ্যাক্ট কত সালে পাশ হয়? 1919 সালে রাওলাট অ্যাক্টটা বা এই আইনটা পাশ হয়েছিল। এটি ব্ল্যাক বিল বা কালো আইন নামেও পরিচিত। মাথায় রাখবে, রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল বা কালো আইনও বলা হয়। ভারতের ভাইসরয় ছিলেন তখন কে? তখন ভারতের ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড, মাথায় রাখবে। চলে আসি, দেখো এই কিছু ছোট ছোট পয়েন্ট আমি তুলে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে যে সাইমন কমিশন 1928 সালে ভারতে আসে। তাহলে সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে ভারতে আসে। তখন ভারতের ভাইসরয় ছিল লর্ড আরউইন, মাথায় রাখবে। গান্ধী আরউইন চুক্তি কবে হয়? 1931 সালে। পৃথক নির্বাচন হয় কবে? 1932 সালে পৃথক নির্বাচন হয়েছিল। কার দ্বারা? মাথায় রাখবে। এবার কার সময়কালে? লর্ড ওয়েলিংটনের সময়কালে। কেমন? চলো পরের পয়েন্টে দেখো কি বলছে। বলছে যে ভারত শাসন আইন 1935, এই ভারত শাসন আইন 1935 সালে পাশ হয়। আর তখন ভাইসরয় ছিলেন কে? লর্ড ওয়েলিংটন। ঠিক আছে। ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? ক্রিপস মিশন 1942 সালে ভারতে আসে। ওয়েভেল প্ল্যান তোমার হচ্ছে কবে হয়? মনে রাখবে, ওয়েভেল প্ল্যানটা হয়েছিল 1945 সালে লর্ড ওয়েভেলের দ্বারা। ক্যাবিনেট মিশন হচ্ছে কবে হয়? মনে রাখবে, ক্যাবিনেট মিশন হচ্ছে 1946 সালে হয়েছিল লর্ড ওয়েভেলের দ্বারা। তার সাথে এটাও মাথায় রাখবে যে ভারত স্বাধীনতা চুক্তি হয়েছিল 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেনের দ্বারা। আর এই লর্ড মাউন্ট ব্যাটেন না স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। কি বললাম? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। আর যদি বলতো যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল, ভারতীয় কথাটা বললে পরে তখন হয়ে যেত চক্রবর্তী রাজা গোপালাচারী। কেমন? এটা তোলা হয়নি, মাথায় রাখবে। দেখো চলে আসি 2 নম্বর প্রশ্ন। তাহলে একটা প্রশ্ন আমরা শেষ করে ফেলেছি, কেপি কনস্টেবল প্রিলিমিনারি 2023-এর একটা প্রিভিয়াসের প্রশ্ন শেষ। এবার দেখো দ্বিতীয় প্রশ্নটা কি। দ্বিতীয় প্রশ্নটা বলছে শিখদের
পঞ্চক, এই যে শব্দটা মাথায় রাখবে, পঞ্চক ধারণ করার নির্দেশ দিয়েছিল কোন শিখ গুরু, সেটা তোমাকে এখানে জানতে চেয়েছে। সঠিক উত্তর গুরু গোবিন্দ সিং। কী হবে? গুরু গোবিন্দ সিং। বা শিখ ধর্ম সম্পর্কে আমরা একদম বিস্তারিত এখানে জেনে নেব, এর বাইরে তোমাকে শিখ ধর্ম সম্পর্কে কিছু পড়তে হবে না। চলে আসি প্রথমে এই গুরু নানক। সময়কালটা তুমি যদি দেখো 1469 থেকে 1539 পর্যন্ত গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। এই শব্দটা মাথায় রাখবে, লঙ্গর। কি বললাম? লঙ্গরের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। তিনি বিশ্ব জননী ঈশ্বরে বিশ্বাসী। কি বললাম? তিনি জননী বলছি না, তিনি বিশ্বজনীন ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে? আর এই যে বাবর কথাটা দেখতে পাচ্ছ না, মনে রাখবে যে গুরু নানক বাবরের সমসাময়িক ছিলেন। চলে আসি, দ্বিতীয় শিখ গুরু কে ছিল দেখে নেব। দ্বিতীয় শিখ গুরু ছিল গুরু অনঙ্গদেব। সময়কালটা একটু মাথায় রাখবে, মানে দেখে নেওয়ার চেষ্টা করবে। এবার দেখো, মনে রাখবে গুরুমুখী লিপিকে গুরুত্ব দিয়েছিল দ্বিতীয় শিখ গুরু অনঙ্গদেব। মাথায় রাখবে যে গুরুমুখী লিপিকে গুরুত্ব দিয়েছিল কোন শিখ গুরু? গুরু অনঙ্গদেব। চলে আসি তৃতীয় শিখ গুরু গুরু অমরদাস। সময়কালটা যদি দেখি 1552 থেকে 1574। মনে রাখবে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে মঞ্জি ও পিরি প্রথা চালু করেছিল। তাহলে মঞ্জি ও পিরি প্রথা চালু করেছিল কোন শিখ গুরু? গুরু অমরদাস। মনে রাখবে তিনি আনন্দ করজ প্রবর্তন করেছিল। তাহলে আনন্দ করজের প্রবর্তন করে কোন গুরু? তৃতীয় শিখ গুরু গুরু অমরদাস। বোঝা গেল? চলো পরের পয়েন্টটা দেখব। গুরু রামদাস। চতুর্থ শিখ গুরু গুরু রামদাস। অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ কাজ শুরু করেছিলেন এই গুরু রামদাস। মাথায় রাখবে, কেমন? আচ্ছা, বলছি তারপরে দেখো পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেবের সময়কালটা গুরুত্বপূর্ণ, 1581 থেকে 1606। মনে রাখবে আদি গ্রন্থ। কি বললাম? আদি গ্রন্থ রচনা করেছিলেন। খুব ভালো একটা পয়েন্ট। আদি গ্রন্থ কোন শিখ গুরু রচনা করেছিলেন? গুরু অর্জুন দেব। আর সম্রাট জাহাঙ্গীর তাকে হত্যা করেছিল। তাহলে সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিল? পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল। চলে আসি গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ তিনি সোলজার সেন্ট নামেও পরিচিত। সোলজার সেন্ট বা তোমার হচ্ছে সৈনিক সাধু নামেও পরিচিত, এটা মাথায় রাখবে। তার সাথে মাথায় রাখবে যে অকাল তখত সাহেবের প্রতিষ্ঠা করেছিল গুরু হরগোবিন্দ। কি বললাম? অকাল তখত সাহেবের প্রতিষ্ঠা করেছিল গুরু হরগোবিন্দ। তারপরে দেখো গুরু হররায়। গুরু হররায় তিনি তিনি দারাশিকোকে আশ্রয় দিয়েছেন। দেখো বস, প্রশ্ন মানে লেখাগুলো মানে লেখা হয়েছে, একটু বুঝতে অসুবিধা হলে পরে না আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটার উত্তর দিয়ে দেবো, কেমন? অবশ্যই আমাকে কমেন্ট করবে কোনো রকমের কোনো অসুবিধা হলে পরে। দেখো, তাহলে গুরু হররায় মাথায় রাখবে তিনি দারাশিকোকে আশ্রয় দিয়েছিল। তাহলে দারাশিকোকে আশ্রয় দিয়েছিল কোন শিখ গুরু? গুরু হররায়। চলে আসে গুরু হরকৃষ্ণ। তিনি ছিলেন গুরুদের মধ্যে সর্বকনিষ্ঠ। তাহলে শিখ গুরুদের মধ্যে সর্বকনিষ্ঠ কে ছিল? গুরু হরকৃষ্ণ। গুরু তেগ বাহাদুর। মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ, যে আনন্দপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন কোন শিখ গুরু? গুরু তেগ বাহাদুর। তিনি আসাম বিহারে আর কি শিখ ধর্মকে জনপ্রিয় করে তুলেছিলেন। মনে রাখবে যে 1675 ও 75 সালে ঔরঙ্গজেব তাকে হত্যা করেছিল। তাহলে ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল 1675 সালে। চলে আসি গুরু গোবিন্দ সিং। দেখে নাও, গুরু গোবিন্দ সিং তিনি হচ্ছেন 1669 সালে খালসা সৃষ্টি করেছিলেন। তাহলে গুরু গোবিন্দ সিং কি করেছিল? খালসা সৃষ্টি করেছিল। সালটাও গুরুত্বপূর্ণ, কত সালে? 1669 সালে। আর যে পঞ্চকয়ের ধারণা দিয়েছিলেন কে? গুরু গোবিন্দ সিং। চলে আসি গুরু গ্রন্থ সাহেব। এটাও গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে গুরু গ্রন্থ সাহেব শিখদের মানে শেষ শাশ্বত গুরু ছিলেন গুরু গ্রন্থ সাহেব। তার সাথে একটা পয়েন্ট আমি তুলে দিয়েছি, দেখো শেরি পাঞ্জাব বলা হয় কাকে? রঞ্জিত সিংকে। মনে রাখবে শেরি পাঞ্জাব বলা হয়। ঠিক আছে বস, একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো, কেমন? আমার সেট আপটা তো ভালো নয়, তুমি তো বুঝতেই পারছো। ঠিক আছে, যদি ভবিষ্যতে কখনো মানে তোমাদের ভালোবাসায় যদি বড় হতে পারি, অবশ্যই তোমাদেরকে আমার ইচ্ছা আছে ডিজিটাল বোর্ডে খুব সুন্দর করে ভালোভাবে পড়ানোর, কেমন? দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে। বলছে যে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভারের উদাহরণ? সাধারণ তুলাযন্ত্র মানে বস দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাটা কোন শ্রেণীর লিভারের উদাহরণ? এখানে মনে রাখবে দাঁড়িপাল্লা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, কেমন? এবার দেখো লিভার বিষয়টাকে আমরা একটু ছোট্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করব। একটি শক্ত সোজা বা বাঁকানো দণ্ড একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুর চারিদিকে অবাধে ঘুরতে পারলে পরে ওই দণ্ডটাকেই লিভার বলা হয়। ব্যাস, লিভার 3 প্রকার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণীর লিভার। এবার প্রথম শ্রেণীর লিভার বিষয়টা কি দাদা আমরা যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি,
মাথায় রাখবে যে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে একদিকে ভার থাকবে, অন্যদিকে থাকবে প্রযুক্ত বল, আর মাঝখানে থাকবে আলম্ব। বিষয়টা বুঝতে পারছো? এই দেখো আমি একটা ছবি তুলে দিয়েছি, একদিকে ভার রয়েছে, অন্যদিকে প্রযুক্ত বল দিতে হবে, মাঝখানে আলম্ব থাকবে। এই রকম টাইপের যন্ত্রপাতি সবই হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। তুমি যদি একটু লক্ষ্য করো, সাঁড়াশির কথা চিন্তা করো, সাঁড়াশির ছবিটা মনে মনে দেখো আর তুমি ভাবো। ঢেঁকিটাও কিন্তু তাই। দাঁড়িপাল্লা মানে সাধারণ তুলা যন্ত্র, শাবল, কোদাল, পেরেক তোলার যন্ত্র, এগুলো সবই প্রথম শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে। উদাহরণগুলো অবশ্যই মাথায় রাখবে। দ্বিতীয় শ্রেণীর লিভার যদি আমরা দেখি, মনে রাখবে একদিকে আলম্ব থাকে, কি বললাম, একদিকে আলম্ব থাকবে আর অন্যদিকে থাকবে প্রযুক্ত বল, মাঝখানে থাকবে ভার। কি বললাম, একদিকে আলম্ব, অন্যদিকে প্রযুক্ত বল, মাঝখানে ভার। সেই টাইপের যন্ত্রপাতি সবই দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে, যেমন জাতি, নৌকার দাঁড়, তারপরে তোমার হচ্ছে হাতগাড়ি, ছিপি খোলার চাবি, মানে এইগুলো সবই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে। দেখো তৃতীয় শ্রেণীর লিভারটা যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি বস, দেখো, হ্যাঁ, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে একদিকে আলম্ব থাকবে, অন্যদিকে থাকবে ভার, আর মাঝখানে থাকবে প্রযুক্ত বল। সেটাই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের কথা আর কি, উদাহরণ আর কি। যেমন হচ্ছে দেখো, এখানে দেখতে পাচ্ছ যে একদিকে ভার রয়েছে আর একদিকে আলম্ব রয়েছে, মাঝখানে প্রযুক্ত বল, সেটাই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। যেমন চিমটা, তারপরে মানুষের হাত বা বাহু, মাছ ধরার ছিপ, পাউরুটি কাটার সময় যে ছুরি যেটা আমরা ব্যবহার করি যেভাবে, সেটাও কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে। এবার দেখো এই তিনটে পয়েন্ট মাথায় রাখবে। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের সমান হয়, ঠিক আছে? একের সমান মানে আমরা যতটুকু শক্তি খাটাবো ততটুকু মানে ভার আর কি আমরা তুলতে পারবো, সেটাই বোঝাচ্ছে আর কি। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি। একের বেশি মানে কি, আমরা যতটুকু বল প্রয়োগ করছি তার থেকে বেশি ওজনের জিনিস আমরা তুলে ফেলতে পারছি, বুঝতে পারলে? আর তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের কম, মানে আমরা যতটুকু ভর, মানে কি বল প্রয়োগ, ভর নয় সরি, বল প্রয়োগ করছি তার থেকে কম ভার আমরা তুলি, সেটাই হচ্ছে একের কম বলছে যান্ত্রিক সুবিধা। বুঝতে পারলে তিনটে লাইন? চলো পরের প্রশ্ন দেখো কি বলছে, যে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? এটা এসেছিল। তাহলে ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর, জানোই। এবার এখানে মাথায় রাখবে যে 1 নভেম্বর 2000 সালে রাজ্যটি মধ্যপ্রদেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আছে বিষ্ণুদেব সাই, রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দ্রন, বিধানসভায় 90টা সিট রয়েছে, রাজ্যসভায় 5টি, লোকসভায় 11টি সিট রয়েছে। বোঝা গেল? উত্তরপ্রদেশটা গুরুত্বপূর্ণ আমি তুলে দিয়েছি। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। মনে রাখবে যে 1937 সালে 1 এপ্রিল যুক্তপ্রদেশ নামে রাজ্যটি গঠন করা হয়েছিল। আর এই উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল হচ্ছে আনন্দীবেন প্যাটেল, আর বিধানসভায় মনে রাখবে সবথেকে বেশি সংখ্যক 403টা তোমার হচ্ছে আসন রয়েছে, আর রাজ্যসভায় রয়েছে 31টা, লোকসভায় রয়েছে 80টা। কেমন? 1 মিনিট দেখো, হ্যাঁ চলে আসি পশ্চিমবঙ্গের কথা যদি আমরা একটু দেখি, যে পশ্চিমবঙ্গের রাজধানী জানোই কলকাতা। 1947 সালে গঠিত হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর রাজ্যপাল হচ্ছেন মনে রাখবে সিভি আনন্দ বোস, ঠিক আছে? সিভি আনন্দ বোস। আর বিধানসভায় সিট রয়েছে 294টা, রাজ্যসভায় 16টা, লোকসভায় 42টা রয়েছে, ঠিক আছে? আর ঝাড়খণ্ডটাও দেখে নাও, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। 15 নভেম্বর 2000 সালে বিহার থেকে বিচ্ছিন্ন হয়েছিল। এটাও খুব গুরুত্বপূর্ণ যে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, যেটা 15 নভেম্বর 2000 সালে বিহার থেকে বিচ্ছিন্ন হয়। আর বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আর রাজ্যপালে রয়েছে সিপি রাধাকৃষ্ণন, ঠিক আছে? বিধানসভায় 81টা সিট রয়েছে, রাজ্যসভায় 6টা, লোকসভায় 14টা সিট রয়েছে। এবার আমরা দেখে নেব ভারতের সমস্ত রাজ্যের রাজধানীগুলো একটু দেখে নেব। আচ্ছা তুমি যদি একটু দেখার চেষ্টা করো, দেখো আসাম দিসপুর, ত্রিপুরার আগরতলা, এইগুলো রাজ্য আর পরেরটা রাজধানী, বুঝতে পারলে? বিহারের পাটনা, মণিপুরের ইম্ফল, পাঞ্জাবের চণ্ডীগড়, রাজস্থানের জয়পুর, অরুণাচল প্রদেশের ইটানগর, তামিলনাড়ুর চেন্নাই, অন্ধ্রপ্রদেশের অমরাবতী, গোয়ার পানাজি, কেরালার তিরুবনন্তপুরম, গুজরাটের গান্ধীনগর, হরিয়ানার চণ্ডীগড়, হিমাচল প্রদেশের সিমলা, মিজোরামের আইজল মাথায় রাখবে, কর্ণাটকের বেঙ্গালুরু, আর হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ, মধ্যপ্রদেশের ভোপাল, নাগাল্যান্ডের কোহিমা, আর মহারাষ্ট্রের মুম্বাই। 1 মিনিট, হ্যাঁ, মহারাষ্ট্রের মুম্বাই। মেঘালয়ের শিলং, উড়িষ্যার রয়েছে ভুবনেশ্বর, আর উত্তরাখণ্ডের রয়েছে তোমার হচ্ছে গাইরসান। আর এটা হচ্ছে গ্রীষ্মকালীন, মনে রাখবে গাইরসান, এটা হচ্ছে গ্রীষ্মকালীন তোমার হচ্ছে রাজধানী হচ্ছে উত্তরাখণ্ডে, আর উত্তরাখণ্ডের শীতকালীন রাজধানী হচ্ছে দেরাদুন। কেমন? একটু মাথায় রাখার চেষ্টা করো। চলো পরের প্রশ্ন দেখবো। দেখো
5 নম্বর প্রশ্নটা কী ছিল? বলছে কোন মুঘল সম্রাট মানে কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? বলছে কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? মাথায় রাখবে হুসেন শাহ। কি বললাম? হুসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত। এবার এখানে এক্সট্রা তথ্যগুলো কিন্তু অবশ্যই পড়বে। শুধু প্রিভিয়াসের প্রশ্ন পড়া মানে এই নয় যে প্রশ্নটা এসছে আর তার উত্তরটা বললাম হয়ে গেল প্রিভিয়াসের পড়া। এভাবে পড়লে কিন্তু কোনো লাভ নেই বস। আমি যেভাবে দিচ্ছি তুমি এইভাবে শুধু মানে কি বলবো, এইভাবে তুমি শুধু নিয়ে যাও। নিতে তুমি 21 দিনের মাথায় দেখবে যে কতটা পরিপূর্ণ হয়ে গেছো তুমি। আচ্ছা, এখানে পয়েন্টগুলো দেখো যে হুসেন শাহ মুজাফফর শাহকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেছিলেন। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে হুসেন শাহ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসেছে 2023-এ, 24-এ এটা আসতেই পারে যে হুসেন শাহ কোন মানে কোন আর কি শাসককে বা কোন সম্রাটকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেছিল? মুজাফফর শাহকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেছিল। মনে রাখবে হুসেন শাহ চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন। বোঝা যাচ্ছে? তারপরে মনে রাখবে নাসির উদ্দিন নসরত শাহ বাংলার সুলতান নামে পরিচিত। তাহলে বাংলার সুলতান নামে কে পরিচিত? নাসির উদ্দিন নসরত শাহ, এই হুসেন শাহরের পুত্র আর কি। ঠিক আছে, চলে আসি বাংলার বাঘ। বলো, বাংলার বাঘ বলা হয় কাকে বা বাংলার বাঘ নামে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায়। বাংলার বার্ক নামে পরিচিত বিপিন চন্দ্র পাল। শেরি বাংলা নামে পরিচিত ফজলুল হক। বাংলার রূপকার নামে পরিচিত বিধানচন্দ্র রায়। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। আর যদি বলে বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলো আরও পয়েন্ট আমরা দেখব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যদি বলে কলকাতার বিশ্বকর্মাকে, মনে রাখবে জেনেন্দ্রনাথ মুখার্জি। হ্যাঁ, জেনেন্দ্রনাথ মুখার্জি হলেন কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত। আচ্ছা, বীরবলের প্রকৃত নাম, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মহেশ দাস। মাথায় রাখবে। লোকহিতবাদী নামে কে পরিচিত? গোপাল হরি দেশমুখ। মগধের কোন শাসক বলছে কি সেনিয়া নামে পরিচিত? বলো, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? বিম্বিসার। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ভারতের শেক্সপিয়ার কালিদাস। ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডু বা প্রাচ্যের বুলবুলও সরোজিনী নাইডুকে আর কি প্রাচ্যের বুলবুলও বলা হয়। কেমন? তারপরে দেখো যে অমৃতা ঘাত নামে পরিচিত বিন্দুসার। কেমন? সীমান্ত গান্ধী। দেখো পরের পয়েন্টে রয়েছে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান। কাশ্মীরের আকবর বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মাথায় রাখবে যে কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় ডালহৌসিকে। ভারতের নিউটন হচ্ছে নাগার্জুন, আর ভারতের মেকিয়াভেলি বলা হয় কৌটিল্যকে। এবার দেখো অনেক সময় কৌটিল্য অপশনে না দিয়ে নানা ফরনবিশ দিয়ে দেয়, তখন কিন্তু সেটা উত্তর করে আসবা। সাধারণত উত্তর হবে কৌটিল্য। ভারতের বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেল, আর ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্ত। কেমন? চলো এগুলো মাথায় রাখবে। চলে আসি 6 নম্বর প্রশ্নটা দেখো, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? জানোই তো গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। আচ্ছা, শিলাটা কি? শিলা হচ্ছে ভূত্বক যে সকল উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নামই হচ্ছে শিলা। তা উৎপত্তি ও গঠন অনুসারে শিলা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? শিলা 3 প্রকার। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কোনগুলো বস? মনে রাখবে যে পৃথিবীর ভূত্বকের নিচ থেকে গলিত ম্যাগমা শীতল ও দৃঢ় হওয়ার ফলে আগ্নেয় শিলা গঠন করে বা গঠিত হয়। আগ্নেয় শিলা যেমন হচ্ছে গ্রানাইট, গ্র্যাব্রো, ঠিক আছে, ব্যাসল্ট, এগুলো সবই হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। পাললিক শিলাটা কি? পাললিক শিলা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে আবহাওয়া এবং বৃষ্টিপাত প্রক্রিয়ার দ্বারা গঠিত শিলায় হচ্ছে পাললিক শিলা। পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে পৃথিবী পৃষ্ঠে কোন শিলা পাওয়া যায়? পাললিক শিলা পাওয়া যায়। বুঝতে পারছো? যেমন বেলে পাথর, সেল, তারপরে চুনা পাথর, কাদা পাথর, এগুলো সবই হচ্ছে পাললিক শিলার উদাহরণ। চলে আসি রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে উচ্চ তাপ উচ্চ চাপের পরিবর্তনের ফলে শিলাগুলো গঠিত হয়, মানে সেগুলো হচ্ছে রূপান্তরিত শিলা। যেমন স্লেট, শিল্ট, তারপরে হচ্ছে নেইসয়েড, তারপরে মার্বেল, কোয়ার্টজাইট, এগুলো সবই হচ্ছে কিন্তু রূপান্তরিত শিলার উদাহরণ। এবার দেখো পয়েন্ট আমি কয়েকটা তুলে দিয়েছি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। মনে রাখবে গন্ডোয়ানা শিলাবিন্যাস কয়লা খনির জন্য বিখ্যাত। কি বললাম? গন্ডোয়ানা শিলাবিন্যাস কয়লা খনির জন্য বিখ্যাত। গ্রানাইট এক প্রকারের প্লুটোনিক শিলার উদাহরণ আর কি, মানে মাথায় রাখবে। গ্রানাইট তো আগ্নেয় শিলার উদাহরণ, এবং আগ্নেয় শিলার মধ্যে একটা ভাগ রয়েছে যে প্লুটোনিক শিলা। ঠিক আছে, সেই আগ্নেয় শিলার একটা ভাগ হচ্ছে প্লুটোনিক, সেই প্লুটোনিক শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। মাথায় রাখবে। তারপরে দেখো ব্যাথোলিথ। কি বললাম? ব্যাথোলিথ এক প্রকার বৃহৎ ভর বিশিষ্ট আগ্নেয় শিলার উদাহরণ। গ্রানাইট হলো একটি মোটা দানাযুক্ত আগ্নেয় শিলা যাতে কোয়ার্টার্স এবং ফেলসপার থাকে আর কি। কি বললাম? কোয়ার্টার্স এবং ফেলসপার থাকে গ্রানাইটের মধ্যে।
আচ্ছা, হিমবাহ সঞ্চিত কোণাকৃতি দানা বিশিষ্ট পদার্থ থেকে গঠিত শিলাকে বলা হয় টিলাইট। কি বললাম? হিমবাহ সঞ্চিত কোণাকৃতি দানা বিশিষ্ট পদার্থ থেকে গঠিত শিলাকে টিলাইট বলা হয়। আচ্ছা, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলার একটি উদাহরণ হচ্ছে নিস। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। দেখো, প্রবাল ও বিভিন্ন সামুদ্রিক দেহজাত বালুকণা জমাট বেঁধে পাললিক শিলার তোমার হচ্ছে কি ওপেলের সৃষ্টি করে। তাহলে ওপেল সৃষ্টি হয় কীভাবে? মাথায় রাখবে, পরীক্ষায় এমন আসতে হয় যে ওপেল কি দিয়ে 4টে বড় বড় লাইন দিয়ে দিল, তার মধ্যে একটা লাইন তুমি এরকম দেখবে যে প্রবাল এবং বিভিন্ন সামুদ্রিক দেহজাত বালুকণা জমাট বেঁধে একটি শিলার উদাহরণ হচ্ছে ওপেল। ঠিক আছে, তখন কিন্তু এটা সঠিক উত্তর হবে। মাথায় রাখবে, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। তাহলে জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? পাললিক শিলায়। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে ঝুলন্ত উপত্যকা নিম্নে কিসের দ্বারা সৃষ্ট ভূমির উপর উদাহরণ? মাথায় রাখবে, ঝুলন্ত উপত্যকা হিমবাহ দ্বারা সৃষ্ট একটি ভূমির উপর উদাহরণ। বারখান সৃষ্টি হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে। মাথায় রাখবে। চলমান বারিয়ারকে ধিয়ান বলা হয়, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তা হচ্ছে ড্রামলিন হলো হিমবাহের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ। শুষ্ক অঞ্চলে কোমল শিলার উপর গঠিত নদী উপত্যকা ক্যানিয়ন নামে পরিচিত। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। চলো পরের পয়েন্টে দেখো, রসে মোতানে এটা সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে ভ্যালি ট্রেন বলা হয়। ঠিক আছে, একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, পড়ে রাখবে কিন্তু। এরিটি হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ। বায়ু এবং জলধারা যৌথ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় পেডিমেন্ট। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবে। আচ্ছা দেখো পরের পয়েন্টটা কি বলছে। বলছে প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা গঠিত টিলাগুলিকে মনে রাখবে ইলসেল বার্জ বলা হয়। ঠিক আছে, ইলসেল বার্জ হলো কি প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে আর কি দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগঠিত টিলাগুলিকে ইনসেল বার্জ বলে। আচ্ছা, মন্থকূপ সৃষ্টি হয় নদী ক্ষয়কার্যের ফলে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গ্রাফ রেখায় যে তোমার সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে কেম বলা হয়। ঠিক আছে, পার্বত্য প্রবাহে নদী উপত্যকায় আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো হয়। তাহলে পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি কেমন হয়? ইংরেজি ভি অক্ষরের মতো হয়। আর পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকার আকৃতি হয় ইউ এর মতো, ইংরেজি ইউ অক্ষরের মতো। চলো আর দুটো পয়েন্ট আমরা দেখে নিই। মাথায় রাখবে যে সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গৃখাতকে বলা হয় ফিয়র্ড। ঠিক আছে, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গৃখাতকে ফিয়র্ড বলা হয়। তার সাথে মাথায় রাখবে যে প্রস্তরময় অমসৃণ মরুভূমিকে হামাদা বলে। কি বললাম? প্রস্তরময় অমসৃণ মরুভূমিকে হামাদা বলা হয়। চলো 8 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। বলছে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয়? তাকে ওজন বা ভার বলে। এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। এখানে দেখো একটা জিনিস লিখে দিয়েছি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, মাথায় রাখবে যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে ওজন বা ভার কি? যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয়? ভার বা ওজন বলে। ওজনের একক হচ্ছে নিউটন, আর ওজন পরিমাপ করা স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। এবার দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে যে পদার্থের ভেতরে মোট পরিমাণকেই পদার্থের ভর বলে। এটা কি? ভর, আর ওটা কিন্তু ভার। ভর আর ভার কিন্তু আলাদা বস, মাথায় রাখবে। ভরের একক হচ্ছে কেজি বলে তো কিলোগ্রাম। ভর পরিমাপ করা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। ওকে, দেখো পরের পয়েন্ট বলছে কি যে বাহ্যিক কারণে কোনো বস্তুর জড়তার ধর্মের পরিবর্তন ঘটে তাকে বল বলে। বলের একক নিউটন। তারপর বলছে যে যখন একটি বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে অবাধে পড়ে তখন তার বেগের পরিবর্তন ঘটে এবং বেগের এই পরিবর্তন বস্তুকে অভিকর্ষিত ত্বরণ তৈরি করে, বা যেটাই হচ্ছে অভিকর্ষিত ত্বরণ। এটাও গুরুত্বপূর্ণ। এবার বলছে দেখো চাঁদের পৃষ্ঠে একটি বস্তুর ওজন যদি 60 নিউটন হয় তাহলে পৃথিবী পৃষ্ঠে তার ওজন কত হবে? 360 নিউটন। কি করে হলো দেখো, আমি একটা সাধারণ একটা খুব সহজভাবে বলে দিচ্ছি। ধরো তোমার ওজন 60 কেজি,
পৃথিবীতে তুমি কোথায় আছো? পৃথিবীতে না চাঁদে? পৃথিবীতে আছো। এখন তোমার ওজন যদি 60 কেজি হয় না, তুমি যেই চাঁদে যাবা তোমার ওজন হয়ে যাবে 10 কেজি। মানে পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি যা থাকে তার 6 ভাগের 1 ভাগ হয়ে যায় চাঁদে গেলে। তাহলে চাঁদে যদি কারোর ওজন মানে দেখায়, চাঁদিকে কেউ ধর ওজন পরিমাপ করলো, তার ওজন যদি 5 কেজি দেখায়, তাহলে পৃথিবীতে তার ওজন কত হবে? 5 ছক 30 কেজি। ঠিক একই রকম চাঁদে 60 নিউটন ছিল, পৃথিবীতে 360 নিউটন হয়ে গেছে, মানে 6 গুণ হয়ে গেছে। বুঝতে পারলে বিষয়টা আমি কি বলতে চাইছি? চলো পরের পয়েন্টে দেখো কি বলছে। বলছে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠে সর্বোচ্চ হয়। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বোচ্চ? পৃথিবী পৃষ্ঠে। বলছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাথায় রাখবে। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তীয় পথে কোনো কণা ভি দ্রুতি নিয়ে তোমার হচ্ছে ঘুরলে সেই কণার ত্বরণের মান হবে ভি স্কোয়ার বাই আর। এটাও গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। বলছে অভিন্ন বৃত্তীয় গতিতে একটি বস্তুকে বজায় রাখতে কোন বল প্রয়োজন? সেটা হচ্ছে অভিকেন্দ্রিক বলের প্রয়োজন। দেখো আর একটা পয়েন্ট আছে, দেখে নেব 1 মিনিট। বলছে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কেন্দ্রাভিমুখী বল দ্বারা সম্পূর্ণ কাজ হচ্ছে ড্যাশ হয়, শূন্য হয়। ওকে, চলো 9 নম্বর প্রশ্ন বলছে গয়টার রোগটি কিসের কারণে হয়? বলো, গয়টার রোগটি কিসের কারণে হয়? এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? যে হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজমের কারণে গয়টার রোগটি হয়ে থাকে। এবার মানবদের বিভিন্ন রোগ আমরা দেখে নেব। যে আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ। যক্ষা রোগটি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ। ইটাই রোগটি হচ্ছে ক্যাডমিয়ামের কারণে হয়ে থাকে। তারপরে দেখো মিনামাটা, বলো, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে মিনামাটা রোগটি হয় পারদের কারণে। ব্ল্যাকফুট রোগটি হয় আর্সেনিকের কারণে। ব্লুবেরি সিনড্রোম এই রোগটি হয় নাইট্রেটের কারণে। চিকেন পক্স রোগটি ভেরিসেলা ভাইরাসের কারণে হয়। আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে সিগেলা। এটাও গুরুত্বপূর্ণ যে আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? সিগেলা। কলেরা রোগটি হয় ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার কারণে। ভ্যারিওলা ভাইরাসের কারণে গুটি বসন্ত রোগ হয়। মাথায় রাখবে এক একটা পয়েন্ট। মনে রাখবে যে 1796 সালে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিল। তাহলে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিল কে? এডওয়ার্ড জেনার। কত সালে? 1796 সালে। বিসিজি ফুল ফর্মটা খুব গুরুত্বপূর্ণ, যে ব্যাসিল কি বলছে? ক্যালমেট গুয়েরিন। ঠিক আছে, ব্যাসিল ক্যালমেট গুয়েরিন হলো বিসিজির পুরো কথা। এটি যক্ষা রোগের একটি ভ্যাকসিন। মাথায় রাখো। ওআরএস এর পুরো কথাটাও আসে পরীক্ষায়, আমি তুলে দিয়েছি। মাথায় রাখবে যে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ঠিক আছে, ওআরএস এর ফুল ফর্ম ওরাল রিহাইড্রেশন সলিউশন। আচ্ছা, ত্বকের ক্যান্সারের জন্য দায়ী অতিবেগুনি রশ্মি। এটা গুরুত্বপূর্ণ। ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে মাম্পস, মনে রাখবে, গুটি বসন্ত, রুবেলা, জল বসন্ত, হেপাটাইটিস, পোলিও, জলাতঙ্ক, ইবোলা, তারপর হান্ত জ্বর, কোভিড-19 এগুলো সবই হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ মনে রাখবে যক্ষা, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিং কাশি, টাইফয়েড, কলেরা, কুষ্ঠ, এগুলো সবই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। আজকে শেষ প্রশ্ন আমরা চলে এসেছি। 10 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, যে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? জানোই যে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মনে রাখবে জন মেনার্ড, কি বললাম? জন মেনার্ড কেইনসন, হচ্ছে কেইনস আর কি। জন মেনার্ড কেইনস 1921 সালের 27শে জানুয়ারি, কি বললাম? জন মেনার্ড কেইনস 1921 সালের 27শে জানুয়ারি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। তাহলে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়? 1921 সালের 27শে জানুয়ারি। আর এই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? জন মেনার্ড কেইনস। ঠিক আছে, মনে রাখবে পরবর্তীকালে 1955 সালে এসবিআই হিসাবে, মানে স্টেট ব্যাঙ্ক অফ হিসাবে এর নামকরণ এবং জাতীয়করণ করা হয়েছিল। আচ্ছা, বর্তমানে এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে রয়েছে দীনেশ কুমার খাড়া। ঠিক আছে, আরবিআই বলে তো কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর জাতীয়করণ হয়েছিল 1949 সালে 1 জানুয়ারি। কেমন? আচ্ছা দেখো, বলছে ভারতের 10 টাকার নোট জারি করেছিল কে? আরবিআই। মাথায় রাখবে আরবিআই ভারতের 10 টাকার নোট জারি করেছিল। আরবিআই ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করে, গুরুত্বপূর্ণ। তারপর মনে করি যে ট্রেজারি বিল ভারত সরকার কর্তৃক জারি হয়, এটাও মাথায় রাখবে। তারপরে আরবিআই এর গভর্নর হিসাবে দায়িত্ব পালন করা একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এলাহাবাদ ব্যাংক হলো ভারতের প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এটি 1865 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চলো আর কিছু পয়েন্ট আছে দেখব, যে ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কি? বলো। ব্যাংক অফ হিন্দুস্তান হলো ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক।
আচ্ছা, ভারতে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক আইন কত সালে পাস হয়? ভারতে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক আইনটা পাস হয়েছিল 1989 সালে। 1980 সালে 6টি ব্যাংক জাতীয়করণ করা হয়। তাহলে 1980 সালে কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? 6টি। আর 1969 সালে কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? 14টি ব্যাংক। এবার দেখো টাকার একটা চিহ্ন, এই যে টাকায় তুমি আগে দেখো না এরকম একটা চিহ্ন থাকে, তা বলছে টাকার এই চিহ্নটা হলো তোমার হচ্ছে কোন অক্ষরের কি সংমিশ্রণ? সেটা হচ্ছে রোমান এবং তার সাথে দেবনাগরী। রোমান এবং দেবনাগরী অক্ষরের সংমিশ্রণ মাথায় রাখবে। আর দুটো পয়েন্ট আমরা দেখে নেব। বলছে ভারতে সর্বপ্রথম বিমুদ্রাকরণ কত সালে সংগঠিত হয়? তাহলে ভারতে সর্বপ্রথম বিমুদ্রাকরণ 1946 সালে সংগঠিত হয়েছিল। দেখো নাবার্ড হলো কি? নাবার্ড হলো উন্নয়ন ব্যাংক, যা কৃষি এবং পল্লী উন্নয়নের উপর কাজ করে আর কি। ঠিক আছে, তাহলে নাবার্ড হলো একটা উন্নয়ন হচ্ছে কৃষি ও পল্লী উন্নয়নের উপরে কাজ করে নাবার্ড। কেমন? তাহলে আমরা 10টা প্রশ্ন শেষ করে ফেললাম। এইভাবে 10টা করে প্রশ্ন আমরা করে নেব। ঠিক আছে, 4 দিনের মধ্যেই তোমার হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি যে প্রশ্ন 40টা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলবো। এভাবে তুমি আমার সাথে থাকো, এবার পড়ো। ঠিক আছে, দেখবা খুবই উপকৃত হবে। ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।